রীতা বসু, রামকুমার মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অরিন্দম বসু। অরিন্দমকেও আসতে বলছি। সবাইকে সান্ধ্য শুভেচ্ছা। যে আলোচনা চক্রের এখানে বিষয় নির্বাচন করা হয়েছে, এই গল্প লিখতে গেলে বিষয় ব্যবস্থাপনা কোনটা জরুরি। আমরা যখন গল্প লিখতে এসেছিলাম তখন গল্পের একটাই সংজ্ঞা আমরা জানতাম, রবীন্দ্রনাথের সেই লাইনগুলো শেষ হইয়াও হইল না শেষ। আমরা ভাবতাম যে ছোটো গল্প মানেই এরকমই হবে। পরবর্তীকালে নারায়ণ গঙ্গোপাধ্যায় তার পিএইচডি যে থিসিস করেছিলেন সাহিত্যের ছোট গল্প, সেই বইটা পড়তে গিয়ে দেখলাম গল্পের অনেক রকম সংজ্ঞা। এক একজন লেখক কিংবা প্রাবন্ধিক গল্পের এক এক রকম সংজ্ঞা নির্ধারণ করে গেছেন। তাদের কয়েকজনের লেখা পড়ে আমি বুঝলাম, যিনি যেরকম লেখেন তিনি সেইভাবেই গল্পের সংজ্ঞা নির্ধারণ করেন। অন্তত 15টা সংজ্ঞা দেওয়া আছে। তখন বুঝলাম যে আমি যেরকম লিখব সেটাই গল্পের সংজ্ঞা। আমার গল্প মোটামুটি বিষয় ভিত্তিক, কিন্তু শুধু বিষয় দিয়েই তো গল্প লেখা যায় না। গল্পের উপস্থাপনাই হচ্ছে গল্পের চরিত্র নির্ধারণ করে। আমরা যদি 50-এর দশকের গল্পকারদের ধরি, শ্যামল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, দেখব যে প্রায় সবাই বিষয়ভিত্তিক গল্প লিখেছেন। কিন্তু যদি দেবেশ রায়ের দুপুর গল্পটি ধরি, সেখানে বিষয় একটাই, দুপুর। কিন্তু এই বিশাল গল্পে একটা দুপুরে কত রকম ঘটনা ঘটছে সেটাই গল্প। অর্থাৎ গল্প খুব সামান্য, কিন্তু সেটাকে এমনভাবে উনি উপস্থাপনা করেছেন, সারা দুপুর ধরে কীভাবে লেখক দেখছেন যে দুপুরে কি ঘটছে, কোন চরিত্র কি করছে, তার মনের ভাব কী, এটাও গল্পের একটা দিক। আমি আগেই বলেছি যে আমার গল্প বিষয়ভিত্তিক, কিন্তু শুধু বিষয় দিয়েই তার গল্প লেখা যায় না। গল্পকে নানাভাবে উপস্থাপনা করলেই হয়তো গল্পের একটা শিল্পরূপ পায়। আমি আমার দুটো লেখা নিয়ে একটু বলি। একটা গল্প হচ্ছে, একটি যুবক সে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছে, দীঘা হতে পারে, পুরী হতে পারে। সে সাঁতার কাটছে কাটছে কাটতে কাটতে অনেক দূর চলে গেছে এবং খুব ভালো লাগছে এইভাবে সমুদ্রের মাঝখানে চলে যেতে। এবার সে ফেরার সময় যখন ফিরতে আরম্ভ করলো, তখন ধরে যতক্ষণ সাঁতার কেটেছে ততটাই প্রায় ফিরেছে, কিন্তু কিনারা নেই। তখন বুঝলো যে দিক ভুল হয়ে গেছে। সে আবার অন্যদিকে সাঁতার কাটতে আরম্ভ করলো, সেদিকেও কোনো কিনারা নেই। এবার চারদিকে সে ঘুরছে, কোনো কিনারা নেই, এবং আস্তে আস্তে বেলা পড়ে আসে, সন্ধে হয়ে আসে, তার হাত পা নিস্তেজ হয়ে আসে। তার মনে হলো এবার আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। গল্প সামান্য, কিন্তু প্রায় 20-25 পৃষ্ঠার গল্পে সে কী করে আস্তে আস্তে
এই মৃত্যুর মুখোমুখি হচ্ছে এবং তার মনে কি ঘটনা ঘটে যাচ্ছে এটাই বিষয়। অবশ্য শেষে একটি মাছ ধরার নৌকো তাকে ওইভাবে নিস্তেজ ভাসতে দেখে তাকে উদ্ধার করে। আরেকটি ঘটনা লেখার কথা বলি। একটি কিশোর, দুই কিশোর খুব বন্ধু, যাকে বলে সেই বেস্ট ফ্রেন্ড। এক বন্ধু বলল যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আজ আমাদের বাড়ি যায়, আজকে আমরা সেলিব্রেট করব। বাড়ি তার বছর 40-42-এর মা, অসম্ভব সুন্দরী, কিন্তু তার বাবা পাইলট ছিলেন, এয়ার ক্র্যাশে মারা গেছেন। ওই মায়ের ছেলে থাকে। খুব খাওয়া দাওয়া হলো, হই হলো। রাত্রে যখন শুতে গেল, সেই মহিলার এক পাশে বন্ধু, এক পাশে সেই কিশোর। যা কিছু ঘটে থাকুক, সেই কিশোর খুব ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে যায়, তার বাড়ি চলে গেল। তারপর কি হলো জানলাম। যখন কলেজে ভর্তি হলো, দেখলো তার বন্ধুর মণ্ডিতা মস্ত, মাথা ন্যাড়া, এবং তার দিকে তাকিয়ে আছে প্রবল ক্রোধের দৃষ্টিতে। সেই মহিলা, সে গর্ভবতী হয়েছিল, অ্যান্ড শি কমিটেড সুইসাইড। এবার সেই কিশোর যখন তার এই বন্ধুর দৃষ্টি দেখলো, তার যে মানসিক অভিঘাত, সেই অভিঘাতটাই বাকি লেখার বিষয়। আস্তে আস্তে কী করে সে পাগল হয়ে গেল। এই পাগল হওয়ার ঘটনাটা আমি তো জানি না কী করে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এটাই একটা মনোবিকলন কী করে আস্তে আস্তে ঘটছে, এটা একটা বিষয়। অতএব দুরকমই দরকার, গল্পের বিষয় দরকার, গল্পের উপস্থাপনা দরকার। ধন্যবাদ। নমস্কার। মানে এই নমস্কারটা আমার খানিকক্ষণ আগে বলার কথা ছিল। ব্যাপারটা মানে বিষয়টা, আজকের বিষয়টা হচ্ছে যে উপস্থাপনা এবং বিষয় কোনটা গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে এখানে বিষয়টা এত গুরুত্ব ছিল যে উপস্থাপনাটা কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যার ফলে আমাকে পর থেকে শুরু করতে হয়েছে। এখানেই ছিলাম অবশ্য। তো এই উপস্থাপনার কথাটা যেটা বলা হয়েছে, অর্থাৎ মানে আমি কথাটা ইংরেজিতে বলবো, বাঙালি যে শুধু রেগে গিয়ে ইংরেজি বলে না, অন্য কারণেও বলে, সেটা বোঝানোর জন্য যে প্রেজেন্টেশন, এখানে যারা বিষয়টাকে রেখেছেন তারা এইভাবে রেখেছেন যে ওটা প্রেজেন্টেশন। ফর্ম মানে যে এবার বাংলায় বলছি আঙ্গিক, সেটা অবশ্যই উপস্থাপন বা উপস্থাপিত হচ্ছে যা গল্প, তার সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু এখানে উপস্থাপন অর্থাৎ প্রেজেন্টেশনের কথাটাই বলা হয়েছে যে একটা গল্পকে কিভাবে বলবেন একজন লেখক, এবং যখন বলবেন তখন তিনি তো বিষয় ছাড়া গল্প লিখছেন না। তো তার কাছে কি এমন হতে পারে যে কেউ বিষয় ভেবেছেন সেটা খুব অল্প, অর্থাৎ হয়তো একটা লাইন, এবং সেটা গল্পের ভেতরে পুরো গল্পটার মধ্যে যেভাবে উপস্থাপিত হচ্ছে তাতে কখনো কখনো হয়তো বোঝা যাচ্ছে যে এইভাবে উপস্থিত না হলে বা এইভাবে উপস্থিত না করলে লেখক, আমি হয়তো গল্পটাকে অন্য রকমভাবে দেখতাম। ধরুন রবীন্দ্রনাথের তোতা কাহিনী, ওটা যদি ওইভাবে বলা না হয়ে অন্যভাবে বলা হতো, আমি কিভাবে গল্পটা দেখতাম। কিংবা ধরুন পরশুরামের বিরিঞ্চি বাবা, আমি কিভাবে গল্পটা পড়তাম যদি স্ট্রেট ন্যারেশনে লেখা থাকতো। তাহলে উপস্থাপন করা হচ্ছে যেভাবে, তার উপর নির্ভর করে। একটু আগে দেবশ্রী সারোগী, দেবশ্রীদা কমল কুমারের গল্প বলছিলেন। বিষয় খুব মানে বিষয়ের তাৎপর্যের দিক থেকে বলছি না, বিষয়টা খুব কম, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ভাষা এবং তার চরিত্র নির্মাণ এমনভাবে হচ্ছে যে আমি ওই উপস্থাপন করাটার ভেতর দিয়েই আসলে গল্পে ঢুকছি, বিষয় আসছে তার পরে, যদি গুরুত্বটাকে এভাবে দেখি। তো অনেক দিন আগে একজন এ ব্যাপারে কিছুটা কথা বলেছিলেন। কে বলেছিলেন সেটা
আমি একটু পড়ে শোনালে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ওর বিশ্বাস, আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উট জন্তুরা যেমন, এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে, সামনে পিছনে, পিঠে পেটে বেখাপ। চালটা ঢিলে নড়বড়ে, বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, দশের মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদের। অমিত বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। আমি এইটুকু অংশ শেষের কবিতা থেকে পড়লাম, আপনারা সবাই জানেন। এটা একটা প্রায় কয়েনেজ হয়ে গেছে বলা যেতে পারে স্টাইল এবং ফ্যাশন নিয়ে। এবার লেখাতে যদি আমি সেটাকে আনি, এখানে লেখার কথাই বলা হয়েছে, তাহলে স্টাইল অর্থাৎ যদি সেটাকে ধরি উপস্থাপন আর বিষয়, এই দুটো আলাদা ব্যাপার। আমাদের আজকের বিষয় আমি জানি না যে ইতিমধ্যে নিজেকে একটু অভিমন্যু লাগছে, কেননা অনেকে ঘিরে ধরে বসে আছেন, আশা করা যায় বেরিয়ে যেতে পারবো। তো আমি প্রথমে রামকুমার মুখোপাধ্যায়কে বলবো, প্রথমে মানে দ্বিতীয়ত আর কি, দ্বিতীয়বার রামকুমার মুখোপাধ্যায়কে বলবো। তার সঙ্গে একটা আমি রামকুমার বলুন, যেমন আমি একটু উল্লেখ করতে চাই রামকুমারদার গল্প দুঃখে কেওড়া। এই দুঃখে কেওড়ার যে গল্পগুলো, তার উপস্থাপন অদ্ভুত। মানে সেখানে একজন প্রশ্নকর্তা আছেন, একজন উত্তরদাতা আছেন। গোটা গল্পটা যিনি উত্তর দিচ্ছেন তার পরপর দুঃখে কেওড়ার অনেকগুলো গল্প, কিন্তু প্রশ্নকর্তাকে খুঁজে পাওয়া যায় না গল্পে, শুধু উত্তরদাতাকে খুঁজে পাওয়া যায় এবং সেভাবে গল্পটা এগোতে থাকে। এই যে উপস্থাপন ভঙ্গি, এইটা একসময় মনে হয় যে উপস্থাপনটাই এত চমৎকৃত করে, বিষয়টা আমরা একটু পরে পৌঁছই। রামকুমারদাকে বলবো, এবং রামকুমারদা যদি সেই সঙ্গে একটা জিনিস আমি জানতে চাইবো রামকুমারদার কাছ থেকে। এটা তো আমরা বাংলা সাহিত্যের ব্যাপার নিয়ে কথা বলছি, রামকুমারদা ভারতীয় ভাষার বিভিন্ন সাহিত্যের যে জায়গা সে সম্পর্কে অত্যন্ত সন্ধানী একজন লেখক এবং মানুষ, সেটাও যদি একটু ছুঁয়ে যান রামকুমারদার কথা। নমস্কার বন্ধু অরিন্দম এবং মঞ্চে আমার যেসব লেখক বন্ধুরা রয়েছেন, যারা সামনে রয়েছেন। বিষয়টা মোটামুটি যা হয়েছে, বিষয় নাকি উপস্থাপন, গোটা জিনিসটার মধ্যে কেমন একটা দ্বান্দ্বিক ব্যাপার আছে। তৃণমূল না বিজেপি, আসামি না ফরিয়াদি, ডাক্তার নাকি রোগী, জজ নাকি উকিল, এইরকম একটা কোথাও আমরা একটা জায়গাটাকে বোধহয় এভাবে একটা বোঝার চেষ্টা করছি। আমি ঠিক জানি না ব্যাপারটা ঠিক এইরকম কি না। মানে একটু আগে সম্পর্ক তো অনেক ধরনেরই হয়। আমি কাল বেরিয়েছিলাম, বুঝতে পারিনি, কালকে যাওয়ার সময় কোনো সোয়েটার বা কিছুই নিয়ে যায়নি, একটু রাতে ফিরছিলাম, বেশ ঠান্ডা লাগছিল, তো তখন মনে হলো নিয়ে এলাম না কেন। আজকে আসার সময় আমি একটা জ্যাকেট নিয়ে এসেছি, এসে নামার সময় দেখলাম গরম করছে, জ্যাকেটটাকে ওখানে ঝুলিয়ে, যেটাই করে এসেছি সেটা ঝুলিয়ে দিয়ে আমি এখানে চলে এলাম। এবার যাওয়ার সময় যদি দেখি যে ওটা শীত করছে, তাহলে ওটা পরে নেব, আর তা নাহলে ওটা বাড়ি নিয়ে চলে যাব। ওটাও তো একটা ফল, ওটাও তো একটা কোথাও না কোথাও আমার শরীরের আবরণ, যেটাকে আমি প্রয়োজনে সরিয়ে রাখছি, ওটাকে আবার পরে ফেলছি। কিন্তু এটা তো আমি পারবো না যে চামড়াটাকে খুলে রেখে এলাম, আবার যে পরে এটাকে পরে ফেলবো। তার মানে চামড়াটা তো আমার শরীরের অংশ। যে কোনো বিষয় তো দুটো ভাগে ভাগ হয়। চিনিটা দিয়েছিল, যে চিনিটা বাজার থেকে এসেছে, এবারে তুলবো, বাচ্চা ছেলে খেলতে খেলতে এসে এক মুঠো বালি চিনির মধ্যে ফেলে দিল। এবার চিৎকার চেঁচামেচি দুঘা দেয়া হলো, তো তারপর শেষে যেটা বলা হলো যে চিনি এবং ওই বালিগুলো গুলে ফেলা হোক, গুলে ফেলে চিনিটা যেটা ওপর দিয়ে উড়ে যাবে ওটাকে এক জায়গায় রাখা হোক,
ওটাকে জমালে ওই ওপর থেকে কিন্তু আবার চিনিগুলো ওইগুলোকে একটা গলে যাবে, একটা সরে যাবে, সেই যেটা সরে ওইটাকে সরিয়ে আবার ফুটিয়ে ও থেকে চিনি, এটা হচ্ছে ফিজিক্যাল মিক্সচার। আর যেটাকে মিশ্রণটা ওভাবে শরীরের সঙ্গে শরীরে মেলেনি। আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন জল হয় আলাদা করতে পারি? এই যে কোথায় শিল্পের ক্ষেত্রে সত্যিই কি মেশানোটা কি বাহ্যিক? সেই মেশানোটা কি এই ধরনের মেশানো যে এভাবে মিশিয়ে দেওয়া যায়? আমি বিহারের একটা জায়গা থেকে নেমে একটা মৈথিলি অনুষ্ঠান করতে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখলাম যে খেয়ে গেলাম, দুপুরবেলায় খেয়ে গেলাম, বললাম মাছের ঝোল খাবো, খেয়ে চলে গেলাম। পরের দিন ভাবলাম ওই দোকানটায় খাবো, আবার বললো আজকে মাংস খাবো, দেখি একই টেস্ট। বললো ঝোলটা করা থেকে মাংস বললে মাংস দিয়ে দেয়, না আলুর মধ্যে মাছ দিয়ে দেয়। এটা তো এক ধরনের ফর্মের ব্যবহার। একটাই ঝোল, বিষয়গুলো শুধু বদলে ফেলছি। একটাই উপন্যাসগুলো বদলে আসছে, নতুন উপন্যাসে ওই একই ঝোলকে আমি প্রয়োগ করছি। এটা তো এক ধরনের কাজ হতে পারে। আবার উল্টো ধরনেরও কাজ হতে পারে, যেটাকে আর আলাদা করা যাচ্ছে না, ওটা না দিলে ওটা তৈরি হয় না। এখন বাইরের লেখার কথা ছেড়ে দিন, আমি বলছি এক একজন লেখক। শেক্সপিয়ার যখন 37টা নাটক লিখছিলেন, তিনিও তো চেষ্টা করছিলেন দুটোকে মেশানোর জন্যে। কিভাবে মেশানো? প্রশ্নটা হচ্ছে কিভাবে মেশানো। এটা সাহিত্য সাধক বলে না, সাহিত্যও তো একটা সাধনা। এই সাধনার একটা পর্যায়ে থাকে, এই সাধনা একটা পর্যায়ে থাকে যেখানে ভক্ত এবং ভগবান থাকে। এর মধ্যে একটা দ্বৈত ব্যাপার থাকে। যখন ভক্ত ভগবান হয়ে যায় তখন অদ্বৈত হয়ে যায়, তখন এটাকে আলাদা করা যায় না, তখন আর বিষয় আর উপস্থাপনা আলাদা হয় না। একজন লেখকের জীবনেও এটা হয়। লেখক বারবার চেষ্টা করেন আমি ওই অদ্বৈত জায়গাটায় পৌঁছবো, পারা যায় না। এ কথাও বলা হয় একটা লেখক সারা জীবনে হয়তো একবারই পৌঁছতে পারেন, কেউ সারা জীবনে একবারও পারেন না, কিন্তু তার লেখাগুলো পড়া যাচ্ছে। পড়ার কোনো দ্বৈত ভাবের কি ভাব নয়, সেটাও তো ভাব। কিন্তু ওই যে অদ্বৈত জায়গা, যেখানে কিং লিয়ার শেক্সপিয়ার লিখতে পারেন, যেখানে ম্যাকবেথ শেক্সপিয়ার লেখেন, যেখানে ওথেলো লেখেন, সেখানে ও দুটো এক হয়ে যায়। ও দুটোই কি এক হয়ে যায় না সেখানে শেক্সপিয়ারও তার মধ্যে জুড়ে যান? আসলে ওটা তখন তো ত্রিবেণী হয়ে যায়। শুধু বিষয় নয়, শুধু উপস্থাপন নয়, লেখকও তখন বিষয়ের অন্তর্গত হয়ে যায়। সেটা তখন একটা ত্রিবেণী তৈরি করে। আমরা তো এই চেষ্টাটাই বারে বারে করি, পারি না। কোনোটাতে ওই আমার মৈথিলি অনুষ্ঠান করতে যাওয়ার মাছের ঝোল আর মাংসের ঝোলের মতন পারি না। এক জায়গায় পৌঁছলাম, কোথাও কোথাও যে মনে হচ্ছে যেন কোনো জায়গায় যেগুলো ধ্রুপদী উপন্যাস বলি, যেগুলো ধ্রুপদী লেখা বলি, সেগুলো ঠিক এই জায়গাটায় পৌঁছয়। গীতাঞ্জলি কেন? কারণ গীতা রবীন্দ্রনাথের আত্মজীবনী পুরোটা লেখেননি, ওই ছেলেবেলা লিখেছেন, এইসব লিখেছেন। ব্যাপারটা ঠিক তা নয়। গীতাঞ্জলিটা তো রবীন্দ্রনাথের আত্মজীবনী। গোটা জীবনের সমস্ত নির্যাস দিয়ে তিনি তখন তৈরি করছেন, এবং তিনি ওই প্রত্যেকটা গানের মধ্যে যেভাবে তার সুরগুলো চলে আসছে, রবীন্দ্রনাথ অনেক সময় সুরগুলো আগে চলে এসেছে ভেতরে। এই যে কোথাও এই মিলে যাচ্ছে, কাজেই যেভাবে এই দুটোকে আলাদা করা হচ্ছে, সেভাবে আমার ধারণা এ দুটো ওভাবে আলাদা নয়। মানে এই দুটো আসলে শিল্প সাহিত্যের সেই জায়গাটা সত্যিই কি রামকিঙ্কর বেদের যখন আমরা সাঁওতাল পরিবার দেখি, আমরা সত্যিই ভাবি বিষয় না এখানে উপস্থাপনা? আসলে ওই মূর্তিটা থেকেই তো সেটা আমরা আবিষ্কার করি যে কিভাবে বিষয় এবং উপস্থাপনা মিশে যেতে পারে। কারণ বীরভূমের ওই জায়গায় শুকনো মাটিতে, ওই বোলপুরের লাল মাটিতে, সেই জায়গায় ওই কাঁকড়গুলো দরকার ছিল, ওই রাফনেসটা দরকার ছিল। ওই সাঁওতাল পরিবার যে ছুটে যাচ্ছে, কুকুর, তাদের সবটা মিলেই বাচ্চা সমস্তটা নিয়ে,
এটা নিয়ে সে শুধু ওই কথা বলছে না, সে তো একটা সাঁওতাল পরিবারের কথা বলছে না, সে বীরভূমের প্রতিটি শ্রমজীবী মানুষের কথা বলছে, সে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের কথা বলছে, সে পৃথিবীর শ্রমজীবী মানুষের কথা বলছে। একটা সময় কলের বাঁশি শুনে একবার সে ছুটে যাচ্ছে, আর একবার কাজ শেষে পাগুলো একটু তার অবসন্ন, সে আবার ফেরত আসছে। এই যে দুটো ভাস্কর্যের গতির যে তফাৎ, দুটো ভাস্কর্যের দিকে তাকালে বোঝা যায় যে গতির তফাৎ আছে। একটা দিন শেষে ফেরা, একটা কাজে যাওয়া, কলের বাঁশি কাজে যাওয়া, তারা আছে। এই যে কোথাও সেটা ওই গান বলুন, সেটা শিল্পকলা বলুন, সেটা সাহিত্যই বলুন, সব মুহূর্তেই চেষ্টা করছি আমার ওটা প্রথমে হয়তো জ্যাকেটটা না হয়ে ওটা যেন আমার চামড়া হয়, পরে আবার চেষ্টা করছি আরও ভাঙতে ভাঙতে, বিষয় আর বিষয়ই যেন আলাদা না হয়। সব শেষে মনে হয় ওই যেটা আমি বলতে চাইছি, যে আমরা বোধহয় এই চেষ্টাই করি যে উপস্থাপনা, বিষয়, এবং যেখানে আমি তার মধ্যে থেকে যাই, যখন আমি আর গল্পকার নই, যখন আমি আর কথাকার নই, যেখানে আমিও সেই উপন্যাসের একটা চরিত্র, যেখানে আমাকেও ওর মধ্যে খুঁজে পাওয়া যাবে, যে আমার সবটুকু অনুভূতি, সবটুকু বেদনা, আমার সমস্ত রকম নিজের কল্পনা, সমস্তটার মধ্যেই বলছি ওর কথা, কিন্তু সেই তার মধ্যে থেকে গেছে। এই সমস্তটা মেয়ে রবীন্দ্রনাথের মধ্যে তো বারবারই এটা আমরা পাই। এই সবটা মিলেই আমি এভাবেই উপস্থাপনায় বলুন, বিষয়ই বলুন, আর সৃষ্টিই বলুন, আমি এভাবেই বুঝি। অদ্বৈতবাদে, সাহিত্যে এবং শিল্পকলায়, সঙ্গীতে আমি বিশ্বাস করি। নমস্কার, ধন্যবাদ। বেশ কিছুদিন আগে আমাদের এক অনুজ লেখক বন্ধু একটা ঘটনায়, সে আরেকজন অগ্রজ লেখক, দুজনেই আজকে এখানে উপস্থিত আছেন। তো অনুজ যে সে বলছিল যে বসে থাকতে ভালো লাগছে না, তো অগ্রজ লেখক তাকে বললেন যে বসে থাকতে ভালো লাগছে না, তাহলে হাঁটো, হেঁটে এসো। সে বললো হাঁটতেও ভালো লাগছে না। বলে বসে থাকতেও ভালো লাগছে না, হাঁটতেও ভালো লাগছে না, বসে থাকা আর হাঁটার মাঝখানে তাহলে কী আছে? সে বলল কেন, অস্থিরতা। তো আমার রামকুমারদার কথা শুনতে শুনতে এই দ্বৈত আর অদ্বৈতর মাঝখানের অস্থিরতার কথাটা মনে হচ্ছিল, যে লেখক বোধহয় তার মাঝখানে থাকেন কি, যেভাবে উপস্থাপনা আর বিষয়ের মধ্যে অস্থিরতা কাজ করে। কয়েকদিন আগেই, এই অনুষ্ঠানের কয়েকদিন আগেই আমি ঝড়ের শ্রদ্ধাকে বেশ অস্থির অবস্থায় পেয়েছিলাম। বললেন এরা কি বিষয় ঠিক করেছে বলো তো, কী বলবো আমি এটা নিয়ে, আমার তো কিরকম একটা লাগছে, এই উপস্থাপনা না বিষয়, আমি কিভাবে বলবো বুঝেই উঠতে পারছি না। ঝড়ের শ্রদ্ধাকে বলবো, ঝড়ের শ্রদ্ধা আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। নমস্কার। যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে, আমার মনে হচ্ছে যেন তৈলের আধার না আধারে তৈল, কোনটাকে গ্রহণ করব। তা যাই হোক, এই আমরা এই যে জীবনযাপন করি এই পৃথিবীতে, কতগুলো সাবসিস্টেমের মধ্যে চলিত, যেমন মানে আর কি অ্যাটমসফিয়ার, তার মধ্যে রোদ বাতাস থাকে, বায়োস্ফিয়ার, তার মধ্যে প্রাণী জগৎ, তরু বৃক্ষ আমরা থাকি, জিওস্ফিয়ার, সেটা কি এই সলিড জিনিস, পাথর পাহাড় এগুলো, আর একটা রয়েছে হাইড্রোস্ফিয়ার, নদী জল সমুদ্র, এইগুলো কিন্তু পরস্পর ইন্টারকানেক্টেড, এবং আমাদের জীবনের সঙ্গে এইগুলো কম বেশি জড়িত। তার ফলে কিছু অভিজ্ঞতা হয়, সে অভিজ্ঞতাটা বলবো কিভাবে, তার জন্য ভাষার দরকার, শব্দের দরকার, শব্দ চর্চার দরকার। যে শব্দ ব্রহ্ম, অক্ষরকে জানা, পরাবিদ্যায় অক্ষরকে জানা বা মানে আর কি ব্রহ্মকে জানার সমান। অপরাবিদ্যা আরও কি হয় না, এই দিনানুদৈনিক যে প্রয়োজন সেই বিষয়ের চর্চা। কিন্তু এককভাবে তো বাঁচা যায় না, উভয়কে যুক্ত করে যুগ্মভাবে বাঁচতে হয়। সিমিলারলি লেখা বা এই গল্প
সেখানে আমার অভিজ্ঞতায় একটা বিষয় এলো, সেটা বলার জন্যে যে ভাষা চর্চা, সেই ভাষাটার আমাকে চর্চা করে আমাকে প্রকাশ করার একটা পদ্ধতি বের করতে হয়। সেটা নিজস্ব আয়ত্তর ব্যাপার। সেই আয়ত্ত করতে গেলে পূর্বসূরীদের কাছে সাহায্য নিতে হয়, তারা কে কেমন লিখেছেন, কে কেমনভাবে বলেছেন, আমি এবারে তাহলে কেমনভাবে বলবো। এইটাই হচ্ছে একটি ব্যক্তিগত স্বাতন্ত্র্য। তা যাই হোক, আমি একটু অন্য একটা দুটো গল্প বলি। আমার একটি গল্প নতুন দেহ। সে গল্পটা কি জানেন, আর কি একটা তার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও সে এক খ্রিস্টানের সঙ্গে ভাব হয়ে গেছে, আনম্যারিড, তাকে সে পেতে চায়। তখন সেই মহিলা খ্রিস্টান এমিলি মণ্ডল বলে, তুমি তাহলে আমাদের যিশুর সন্তান হও, যিশুর শিষ্য হও, মা মেরি তোমার মা হোক, তবে তাহলে তোমার সঙ্গে আমি ঘর করতে পারি বা তোমার সঙ্গে যেতে পারি। তারা 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা স্বীকারোক্তি দিয়ে এপিডেভিট করে এই ব্যাপারটা হলো। এবারে সেই প্যাস্টর বা ফাদার, তিনি তার এই গির্জা এলাকায় একটা বড় সান বাঁধানো পুকুর আছে। সেই পুকুরে ফাদার এই ক্যাসাক পরে গার্ডেলটা নিয়ে ওই পুকুরে সামনে দাঁড়ালো। তখন ওই যে বিজয় বলে যে ছেলেটির সঙ্গে ভাব হয়েছে, তারও 1 কোমর জল। তখন সেই ফাদার বলছেন যে এই মানব জীবনের পরিত্রাণের জন্যে মহান যিশু এই অবগাহন করেছিলেন, তুমি কি অবগাহন করতে রাজি? হ্যাঁ, আমি রাজি। তারপরে অবগাহন করছে, তখন ওই খ্রিস্টান মণ্ডলী ওই পুকুরটার পাড়ে দাঁড়িয়ে আছে। তখন ওই এমিলি মণ্ডল, যার সঙ্গে খ্রিস্টান মেয়েটি, তার মনে হচ্ছে এটা কোথাকার কোন ভৌগোলিকতায় জর্ডন নদী, আজকের এই পুকুরটা জর্ডন নদী হয়ে গেল। এই জর্ডন নদী ওই পুরুষটার যাপিত কলঙ্ক স্খলন করলো, আমি যাতে ওকে পেতে পারি। তারপর ওরা চলে গেল। বেশ কিছুদিন পরে, 7-8 বছর পরে, ওই পুরুষটি অসুস্থ। একবার ওই সেই পুরনো স্ত্রীকে চিঠি লিখছেন যে তোমরা আমাকে আবার নেবে, আমি ফিরে যেতে চাই, আর ভালো লাগে না, কষ্ট হয়। তখন সেই চিঠিটা যে প্রথম বউ, সে পাশের বাড়ি সরকার সম্পন্ন লোক, মেসোমশাই কী করব? বলো, ও আসুক না, মানে এই যে নিন্দে আছে চারদিকে, বদনাম, বলে থাকুক, সে আমরা দেখব। তারপরে আর কি ওই যে মেয়েটি পরিত্যক্ত, এখন ছেলে মেয়ের মা, সে একটা বাড়িতে ওই অন্নপ্রাশন হচ্ছে, সে পান সাজছে। এবারে আমাদের মাঙ্গলিক আছে তো অনুষ্ঠানে, সেইটা আনতে যাওয়ার জন্যে 6 জন স্ত্রী হয়েছে, আর একজনকে চাই। ওই মেয়েটি বলছে, বউটি বলছে, আমি যাব মাসিমা। না না, তুমি পান সাজো, তুমি পান সাজো। তখন ওরা একটু কানাঘুষো করছে যে ও কি জানে না, এই রকম একটা ব্যাপার। তারপরে এইগুলো কেটে গেল। বাড়িতে যখন ছেলে মেয়েকে খেতে দিয়েছে রাতের খাবার, লাস্ট ট্রেন চলে গেল। হ্যাঁ রে, তোদের বাবা যদি ফিরে আসে নিবি? বলে একদম নয়। মেয়ে বলল, আমি ফর্ম ফিল আপের সময় বাবাকে পাইনি। ছেলে বলল, না, বড্ড নিন্দে করে। মেয়েরা বলে যে তোর বাবা যে মেয়েটাকে নিয়ে পালিয়েছে সেই তোর বাবা, যে লোকটা পালিয়েছে। এই রকম পরিস্থিতিতে যাই হোক এই চলছে। এবারে কানাঘুষোতে যখন শোনা যাচ্ছে মরেছে কিনা এটা কনফার্ম নয়,
তখন সেই রাত্রে খাওয়া দাওয়ার সময় বলেছিল আমার কাকা যাবে খ্রিস্টান পাড়ায়, সেই খ্রিস্টান পাড়া থেকে জেনে আসবে ব্যাপারটা সত্যি কি মিথ্যে। সেই রাতে ওই মহিলা, এক ঘরে ছেলে ঘুমোচ্ছে আর মা মেয়ে একসঙ্গে, রাতের চিমনিটা বাড়িয়ে আস্তে আস্তে উঠে পিতলের সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা নিয়ে নিজের কপালে বারবার দিচ্ছে। এই আলোর চিমনির জোর হওয়ার পরে তখন মেয়ে পাশে দেখছে মা নেই, বলছে মা তুমি এত রাতে? তারপরে ছেলেটিও চলে এলো। তখন মা বলছে যে সকাল 8টা হতে আর কতক্ষণ, আমি কি আর সিঁদুর পরতে পাবো? তারপরে আর কি ওই বউটির, এই মায়ের 2 চোখ ভিজে গেছে, এক চোখে জর্ডন আর এক চোখে গঙ্গা বইছে। তা এই গল্পটা লিখতে গিয়ে আমার তো বিষয় পেতে হয়েছে, বিষয়টার মানে অনুরূপ ভাষাও তো খুঁজতে হয়েছে। অতএব এই বিষয় এবং উপস্থাপন যখন কাছাকাছি আসে, লেখক তখন লিখে পেলেন কিভাবে তিনিও বোধহয় বোঝেন না। এই বলে আমি শেষ করছি। 60-এর দশকে বাংলা সাহিত্য কিছু আন্দোলন দেখেছিল, হাংরি আন্দোলন, শাস্ত্রবিরোধী আন্দোলন, নিম সাহিত্য আন্দোলন। এমনকি এই কথাও তখন বলা হতো, মানে কেউ কেউ বলেছিলেন যে যে পাঠক গল্পে গল্প খুঁজবেন তাকে গুলি করে দেওয়া হতে পারে। তো মানে গল্পে বিষয়টা থাকবে না, উপস্থাপনটাই গল্পটাকে নিয়ে আসবে। তো এ আমরা বাংলা সাহিত্যের ভেতর থেকে শুনে নিয়েছি। এমনকি হতে পারে যে কোথাও উপস্থাপনাটা, প্রেজেন্টেশনটা এমন যা আসলে গল্পটাকে ধরিয়ে দেয় এবং খানিকক্ষণ পর উপস্থাপনাটাই বিষয়ে পরিণত হয়, অথবা বিষয়টাকে সে ধারণ করতে থাকে এবং তারপর এগোতে থাকে। আমি রীতা বসুকে বলবো এরপর, রীতাদির যে গল্প তার মধ্যে রীতাদি আসুন, বিষয় বেশি গুরুত্ব পায় বলে মনে হয়। রীতাদি ফর্ম বলবো না, প্রেজেন্টেশন কখনো কখনো বদলে দেন, উপস্থাপনা বদলে দেন। আমার এক্ষুনি মনে পড়ছে যে বারনাবতে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল নিষাদ এবং তাদের সন্তানদের, তা নিয়ে একটা অসামান্য গল্প ছিল। সেটার জন্য তিনি ব্যবহার করেছিলেন মহাভারতের ওই উপস্থাপনের ওই সময়কার ভঙ্গিটাকে, কিন্তু সেটা এখনকার প্রেক্ষিতে, অর্থাৎ বিষয় এমন ছিল যা ওই উপস্থাপনার মধ্যে দিয়ে না এলে আমরা সেটাকে অন্যভাবে ভাবতাম, গল্পের ধরনটা বা গল্পের চরিত্রটাই বদলে যেত। আমি এটা একটা সূত্র দিলাম, রীতাদি তার মতন বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার। আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর করে অদ্বৈতবাদের ধারণায় আমাদের নিয়ে গেছেন, যেখানে বিষয় আর উপস্থাপনা মিলেমিশে যাচ্ছে। সেটা তো সবারই স্বপ্ন থাকে, সব সৃষ্টিরই স্বপ্ন থাকে, কিন্তু সবসময় তো তাতে পৌঁছানোও যায় না। আর সবথেকে মজার কথা হচ্ছে যে শিল্পের সমস্ত ক্ষেত্রেই এই দুটো প্রশ্ন আসে, বিষয় না উপস্থাপনা। কিছু কিছু ক্ষেত্র মার্ক করেই দেওয়া আছে যে পারফর্মিং আর্ট, যেখানে উপস্থাপনাই প্রধান। আমরা যদি ছোট করে শুধু বাংলা সাহিত্যের গল্পের অংশটি দেখে নিই, সেখানেও কিন্তু রহস্যময়ভাবে কখনো একটি উঁচুতে ওঠে, কখনো নিচুতে ওঠে। যদি দাঁড়িপাল্লায় ওজন করা হয়, যে যদি গল্পের বিষয়বস্তু থাকে বিজ্ঞান, যদি থাকে প্রান্তিক জনগোষ্ঠী, যদি থাকে একটা বিশেষ কোনো সমাজের বিশেষ কোনো সম্প্রদায়, আমি আলাদা করে উদাহরণ দিচ্ছি না, আপনারা সবাই জানেন এবং আপনারা প্রত্যেকে নিবিড় পাঠক। তো সেই ধরনের বিষয় নিয়ে লিখতে গেলে বিষয়ের জ্ঞান না থাকলে সেটা অসম্ভব, সেটা খালি উপস্থাপনার জোরে এগোনো যাবে না। কিন্তু যদি হয় বাৎসল্য, প্রেম, বা ধরুন নবম রস তো আমরা সারাক্ষণই পড়ছি, সেই রকম কোনো একটা গল্প
একটু উপস্থাপনার বদলে দিয়ে পাঠকের মনে জায়গা করে নেওয়া যেতেই পারে। আবার এখানেও তফাৎ হয়ে যায়, যেহেতু সাহিত্য পাঠটা সবসময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। একজন তো পাঠক এটা তো সবার সঙ্গে বসে উপভোগ করেন না, কেউ গল্প বা উপন্যাস যারা একলা পাঠক নিজের মনে পাঠ করছে, সেই জন্যে সেখানে হয়তো দেখা গেল বিষয়ের গভীরতাও আছে এবং উপস্থাপনা গল্পের এখানে আমরা উপস্থাপনাটাকে ভাষাই ধরছি, তো সেই ভাষা কিন্তু পাঠকের পরিপাক যন্ত্রের ওপরেও নির্ভর করবে। এক পাঠকের কাছে যা অতি সহজে হজমযোগ্য আরেকজনের কাছে তা নাও হতে পারে। অনবরত সেই জন্য উপস্থাপনা এবং বিষয় লুকোচুরি খেলতে খেলতে যায়। আবার সেই গল্পটাই যদি এরকম জনসভায় পাঠ করা হয় তখন আবার সেটা উপস্থাপনা নির্ভর হয়ে দাঁড়ায়। সেই জন্যে কখনো উপস্থাপনা কখনো বিষয় এইভাবেই আমাদের সঙ্গে সঙ্গে চলতে থাকে। আর যদি সেই দুটো একসঙ্গে মিলে যায় তাহলে তো তুরীয় আনন্দ, সেরকম খুব কমই ঘটে। এই আর স্বপ্নময়দাকে বলছি, একটু কথা বলে নিয়ে বলছি। স্বপ্নময়দার গল্পে এরকম প্রায়ই ঘটে থাকে যে স্বপ্নময়দা হয়তো কোথাও মাইকে ঘোষণা হচ্ছে, স্বপ্নময়দা সেটাকে লেখার ভিতরে আনেন। কেউ ডায়েরি লিখছেন, স্বপ্নময়দা সেটাকে লেখার ফর্মের ভেতর আনেন। কোথাও ছড়া বা পাঁচালি লেখার উপস্থাপন ভঙ্গিতে আনেন। মাঝে মাঝে স্বপ্নময়দার লেখা পড়তে পড়তে গিয়ে এরকমও মনে হয় যে বাপু হে, বিষয়টা তুমি একটু পরে বুঝবে, আগে এই উপস্থাপনাটা ভেতর দিয়ে এসো, তারপরে তুমি যেরকম বুঝবে সেভাবে নিতে পারো। সেটা খুবই কঠিন একটা কাজ, কারণ বিষয়টাকে তিনি শেষ পর্যন্ত ধরেই রাখছেন। তো স্বপ্নময়দাকে বলার আগে একটা কথা, একটা গল্প, আপনারা গল্পটা অনেকে শুনেছেন, মোল্লা নাসিরুদ্দিনের গল্প। তো ওই ঘরের ভেতরে একটা জব্বা পরার জন্য ঢুকেছেন আর কি, পোশাক পরিবর্তন করছেন, বউ বাইরে রয়েছে, ঘরের ভেতরে ধূপ করে একটা আওয়াজ হয়েছে। তো বউ বলছেন যে কিসের আওয়াজ হলো? তা নাসিরুদ্দিন বললেন, ও কিছু না, জব্বাটা পড়ে গেল। বলে এত জোরে আওয়াজ হলো? বলে না, জব্বার ভিতরে তো আমিও ছিলাম। এখন উপস্থাপনা আর বিষয় কোনটা যে পড়ে যাবে আর ধপ করে আওয়াজ হবে বা কি হবে আমরা জানি না। তো সেটা একটুখানি স্বপ্নময়দার কাছ থেকে শুনবো। এখন আমি যেটা শুনলাম, শোনার পরে আমার যা বলার ছিল সমস্ত বলে দেওয়া হয়ে গেছে। আমার এখন নতুন কিছু বলার নেই। আমি যদি এবারে ছেড়ে দিই তাহলে আপনাদের এখন ছুটি হয়ে যায়, তাহলে এর পরেরটা হবে। তো যেহেতু নতুন আর কিছু বলার নেই এখন আর। তবুও আমি যখন এসছি, কষ্ট করে এসছি, কিছু তো বলতে হবে। ব্যাপারটা যেখানে বলা হচ্ছে কি বলবো আর কিভাবে বলবো। হ্যাঁ, এই সঙ্গে আরেকটা জিনিস আছে, কেন বলবো। কারণ আমাকে ঠিক করতে হবে কি বলবো না। যেটা দেবর্ষী খুব ভালো বলেছে, যেটা আমি বলবো না, গল্পের মধ্যে ওগুলো বিষয় হতে পারে না। কেমন এটা আরেকটু বেশি করে গল্পের একটা, এই যে গল্প করা, চল একটু বসে গল্প করি, আর গল্প লেখা, এই দুটোর মধ্যে তফাৎ আছে, বেশ তফাৎ আছে। আমরা যেই গল্পগুলো করি আর যে গল্পটা বলি বা যেই গল্পটা লিখি তার মধ্যে অনেক তফাৎ আছে, অনেকটাই তফাৎ হয়। ধরুন আমি গল্প করছি যে কদিন আগে দেখলাম একটা লোক মাছ ধরলো, মাছটা ধরে হাট করে বসি দিয়ে মাছটা ধরে ফেলে দিল, মাছটা ফেলে দিল, আবার পুকুরেই ফেলে দিল। তারপরে পকেট থেকে একটা মোবাইল বার করে একটা ফোনে কি একটা কিছু বলে উঠে চলে গেল। কি অদ্ভুত অদ্ভুত, কত লোক যে কত রকমের হয়। কেমন এটা হচ্ছে আমি আড্ডায় বসে গল্প করছি। এবারে আমি যখন গল্প লিখবো সেটা আমি নানান রকম করে লিখতে পারি। আমি যদি এটা হাসির গল্প হয়, কীরকম হলো, মাছটা ধরে মনে হলো যে 1.5 কেজি মতো ওজন আছে, হবে, বাড়িতে নিয়ে গেলে আবার 500 তেল কিনতে হবে। হ্যাঁ, 80 টাকা যাবে, এখন 80 টাকা মাছ খাবো, তেল, তার থেকে বাড়িতে গিয়ে বলবো মাছ পাইনি।
সেখানে একটা হলো, এটা একটা একটু মানে বা চার্লি চ্যাপলিন জাতীয় হাসি, হ্যাঁ, কষ্ট হলো কিন্তু একটু হাসলাম। আবার এটা যদি বলে যে ওর ওর স্ত্রী নেই, চলে গেছে পরিষেবা সীমার বাইরে, ওই যে শঙ্খদ্বীপ আছে, ওর থেকেই ধার করলাম গল্পটার নাম, নেই, আর জীবিতই নেই, ও স্ত্রী আর জীবিতই নেই, কোনোদিন মাছ পায় না, তো আজকে পেয়েছে, পেয়ে ফোনটা করতে গেল, পেয়েছি গো, কিন্তু ফোনটা রেখে দিল, কোনো কথা বললো না, মাছটাকে ফেলে দিল। এটা আরেকটা গল্প হলো। তো আমি যে গল্প বললাম আর যেটা গল্প লিখলাম সেটা লেখাটা একটু আলাদা হয়ে গেল না, আলাদা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি লেখক, আমি লিখছি, আপনি পড়ছেন পাঠক, আর এদের মাঝখানে কতগুলো চরিত্র আছে, রামশ্যাম যদু মধু, কেমন? আমি যদি লিখছি রামশ্যাম চরিত্র, রামশ্যাম যদু মধুকে দিয়ে লিখে আমি আমার কথাই তো বলবো, আমি আমার কথাই বলতে চাইব, আর পাঠক সেও আপনি যা চাইছেন আপনি সেটাই পেতে চাইবেন, সেটা পেতে চাইবেন। এবারে রামশ্যাম যদু মধুদের মহা মুশকিল হয়ে গেছে, ওরা কি করবে? সব পাঠক একই জিনিস চান না, আর সব লেখক একই জিনিস চান না। যখন যারা বলতেন যে এর মধ্যে গল্প খুঁজবে না, গল্পের উৎসমুখে নাইট্রিক অ্যাসিড ঢালো, গল্পের চারা গাছের গোড়ায় নাইট্রিক অ্যাসিড ঢালো, এরকম সমস্ত ছিল। গল্প হলো সাহিত্যকে ধ্বংস করে দেয়, এইসব যখন বলছেন। কিন্তু আরেক দল তো ছিলেন যেটা কন্টেন্টটাই তো আসল, হ্যাঁ। তো এবারে মুশকিলটা হচ্ছে এই দুটোর মধ্যে সঙ্গতি স্থাপন করা, শেষ পর্যন্ত আমাকে রুহ ফুঁকতে হবে। আল্লাহ রব যখন সৃষ্টি করছেন কোনো জীব জন্তু মানুষ ফেরেশতা যাকেই সৃষ্টি করুক না কেন, ওটাকে সৃষ্টি করে রুহু ফোঁকে দেয়। রুহু মানে আত্মা, যে ওই শরবতের ওটার নাম হচ্ছে রুহ আফজা, মানে আত্মার আরাম, হ্যাঁ। এই যে রুহটা ফুঁকে দেয় একজন লেখক, সে শেষ পর্যন্ত রুহটা ফুঁকবে, মানে হচ্ছে আনন্দটা দেবে, আনন্দ, হ্যাঁ। সেই আনন্দ শব্দের কলা কৌশলের মধ্যে দিতে পারে। যে জিনিসটা বলছে এমন একটা অভিনব ব্যাপার বলছে, এবং যে জিনিসটা বলা খুব দরকার মনে হচ্ছিল, এই যুগের প্রয়োজনে দরকার, এবং পাঠকদেররা ওদের মনে হবে আরে এ তো আমার কথা বলছে, সত্যিই তো আমি এটা দেখিনি, আমি তো এরকম ভাবছিলাম, উনি এটা বলে দিলেন, এরকম একটা বোধ হবে, তাতে করে একটা আনন্দ তৈরি হবে। আনন্দটা কি? আনন্দ হচ্ছে যে মলাবসরণ, মানে চৈতন্যের মধ্যে যে মল তৈরি হয়, যেমন চুনে জলের ওপরে স্বর তৈরি হয়, বাইরের একটা টোকা দিলে যেমন স্বরটা ভেঙে যায়, সেরকম একটা মল অপসারণ, এতেই করেই একটা আনন্দ হয়। ওই যে সেই শৈব আলংকারিক ছিলেন না কাশ্মীরের, তিনি তো আনন্দবর্ধন বোধ হয়, উনি তো আমি জানি না, সুবিধাদি বলতে পারেন, উনি এই ধরনেরই একটা কথা বলেছিলেন, আনন্দ হচ্ছে শেষ পর্যন্ত মালিন্য মোচন, হ্যাঁ, একটা টোকা, এবং তাতে করে মস্তিষ্কের মলাপসরণ হয়। ঠিক তেমন করে একটা মলাপসরণ হবে আমি যদি যেভাবে বলতে চাই। আমাদের সাহিত্য তো তৈরি হয়েছে, ধরুন আমাদের যদি বাংলার কথাই ধরি, দলিল দস্তাবেজ থেকে আমাদের গদ্য লেখা তো শুরু, দলিল দস্তাবেজ থেকে। এই দলিল দস্তাবেজ থেকে শুরু করলাম, তারপরে রামমোহন এলেন, সবাই জানে, আমার নতুন কিছু বলার নেই। বঙ্কিমচন্দ্র যেই কথা সাহিত্যের উপন্যাসের মডেল তৈরি করলেন, সেই বঙ্কিমচন্দ্র এখনও 1 নম্বর, হ্যাঁ। তিনি যতই এক্সপেরিমেন্ট হোক না কেন, বঙ্কিমচন্দ্র এখনও সেই 1 নম্বরই হয়ে রয়েছেন। তার উপস্থাপনা এবং কন্টেন্ট এবং তার কথন ভঙ্গি এমন মিশিয়ে দিতে পেরেছেন যে আমরা এখনও তার উপন্যাস পড়ে অবাক হয়ে যাই এখনও। তো বঙ্কিমচন্দ্র হয়ে তারপরে দেখুন, এইটা হবার আগে এই যে হয়েছে দলিল দস্তাবেজ থেকে যে পরে গদ্য তৈরি হয়েছে,
তা এইটা একটা রেনেসাঁ, এর মধ্যে কিন্তু বাংলা একটা রেনেসাঁ হতে হয়েছে, একটা রেনেসাঁর দরকার ছিল। এই রেনেসাঁটা যদি না হতো তাহলে দলিল দস্তাবেজ থেকে এই ছোট গল্প পর্যন্ত আমরা আসতে পারতাম না। ইউরোপের এই রেনেসাঁ হয়েছে অনেক আগে, 1400 সালের শেষের দিকে, মানে পঞ্চদশ শতাব্দীতে। আমাদের সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। তো সেখানে আগে গদ্য তৈরি হয়েছে, ছোট গল্প তৈরি হয়েছে, আমাদের এখানে পরে তৈরি হয়েছে। এইবারে যে হচ্ছে যে আমি যেটা বলবো সেটা থেকে আমি তো কীভাবে বলবো, এটা মহা সমস্যার বিষয়। এই যে এইখানে যে গাঁদা ফুল রয়েছে মেঝেতে, কতগুলো গাঁদা ফুল রয়েছে, তার উপরে কতগুলো প্লাস্টিক বা কাগজের ফুল রয়েছে, সবগুলোই গাঁদা ফুল। এই প্লাস্টিকের সঙ্গে প্লাস্টিকের ফুলের সাথে আসল ফুলের মধ্যে একটা কথোপকথন হতে পারে। এই কথোপকথনের মধ্যে একটা সত্য বেরিয়ে আসতে পারে, বা একটা তথ্য নয়, একটা সত্যই বেরিয়ে আসতে পারে। এবার লেখক সেটা কিভাবে বলবেন? প্লাস্টিকের ফুল তো কথা বলতে পারে না, তাহলে আমাকে কিছুটা রূপকথারই সাহায্য নিতে হতে পারে। এই যে আমি এখানে জলের বোতলগুলো দেখছি, এই জলের বোতল থেকে অনেকগুলো গল্প তৈরি হতে পারে। আমার একটা জিনিস মনে হলো যে আমি একবার পুরুলিয়ায় গিয়েছিলাম একটা নাচনির বাড়িতে। আমার সঙ্গে সৈকত ছিল, সৈকত রক্ষিত। সেই নাচনির বাড়িতে যখন যাই, আমার ব্যাগের থেকে একটা 1 লিটারের জলের বোতল বের করেছিলাম খাবো বলে। তো জলের বোতলটা বার করার পরে সেই গীতা রানী নাচনি সে জুলজুল করে বোতলটার দিকে দেখতে লাগলো। এটা আমি 20 বছর 25 বছর আগেকার কথা বলছি। তো তখন বললো যে এই বোতলটা আমাকে দেবে? তো আমি বললাম হ্যাঁ দেবো, কী হবে তোমার ঘরে? তো তখন বললো হ্যাঁ আছে, ওই তো আমি দেখছিলাম ওর কাছে বোতল আছে, মহুয়ার কাঁচের বোতল। তখন বললো যে কথা হলো, সেই বোতল তো আছে, কেন আমার কাছে এই বোতলটা চাইছে হালকা? আসলে মদ খেয়ে ওর যে রসিক, সে কাঁচের বোতল দিয়ে ওকে পেটালে ওর বড্ড লাগে, আর যদি প্লাস্টিকের বোতলটা হয় তাহলে পেটালে লাগবে না, ও ব্যথা কম পাবে, তাই জন্য প্লাস্টিকের বোতলটা চাইছে। তো এটা একটা গল্প হতে পারে, আমি এই গল্পটা যেভাবে বলবো। আর যদি এই যে জল এর মধ্যে আছে, এই জলটা আমরা কত জল অপচয় করছি ভাবুন। এখানে অর্ধেক জলও কেউ খাবে না, সমস্ত জল ফেলে দেওয়া হবে। প্রত্যেকটা পেট বোতল তৈরি করার জন্য, মানে যে পলিমারটা তৈরি হয়, প্রত্যেকটা পেট বোতল তৈরি করার জন্য ইলেকট্রিসিটি লাগে। এই জলগুলো সমস্ত আরও মানে রিভার্স অসমোসিস হয়, সেই জন্য ইলেকট্রিসিটি লাগে, এই জন্য ম্যান পাওয়ার লাগে, বিশাল একটা অপচয় হয়। এইটা নিয়ে কি আমি গল্প লিখতে পারি না? পারি তো। এটা যদি লিখতে যাই, এটা তো দরকার, এটা তো ভীষণ দরকার, এই সময়ের সমস্যা। কিন্তু এটা নিয়ে গল্প লিখতে গেলে আমি গল্পটা কিভাবে লিখব? তো এখন যে তরুণরা গল্প লিখছে, একেবারে এই সময়ের গল্প লিখছে অনেকেই। এই সময়ের সেই শহরের এক রকমের সমস্যা, গ্রামের আরেক রকম সমস্যা। স্ট্রেট গল্প যে সবাই লিখছেন তা নয়, আর নানান রকমভাবেই গল্প লিখতে হচ্ছে। শেষ পর্যন্ত কোনটা দাঁড়াবে সেটা হচ্ছে মুশকিল। আমি অনেক সময় নিয়ে ফেলেছি। একটা কথা বলি যে আমরা ছোটোবেলায় তো দেখেছি, অনেক কিছুই দেখেছি, এক্সপেরিমেন্ট দেখেছি। 60-এর দশকে আমি ছোট ছিলাম, 70-এর দশকে এসে 60-এর দশকে প্রচুর গল্প টল্প পড়েছি আমরা। ধরুন একঘেয়েমি, জীবনের একঘেয়েমি বোঝানোর জন্য অমলচন্দ্র মানে পরপর অনেকগুলো গল্প লিখলেন। হ্যাঁ, আমি বলে একটা মানে বারান্দা, সাঁকো, সংক্রান্তি ইত্যাদি অনেক গল্প আছে অমলচন্দ্রর। বলে একটা গল্প আছে, আমি উঠে দাঁড়ালাম, ও উঠে দাঁড়ালো, আমি ফুটপাথ থেকে রাস্তা থেকে ফুটপাথ, ও রাস্তা থেকে ফুটপাথ। সামনে একটা পানের দোকান, আমিও দেখলাম, ও দেখলো, পানের দোকান এগিয়ে গেলাম, পানের দোকান ছেড়ে গেলাম, ফুটপাথটা ভাঙা। এইভাবে চলতে লাগলো। তার মানে কি, উনি জীবনের একঘেয়েমি বোঝাচ্ছেন। এটা শুধু গদ্যে নয়, এই যে কিভাবে বলবো সেটা ফিল্মে হয়েছে, অনেক রকমভাবে ফিল্মে হয়েছে। কিভাবে বলবো, ছবিতে তো ভীষণ রকম হয়েছে,
চিত্রশিল্পে কিভাবে আঁকবো, ভীষণ রকম এক্সপেরিমেন্ট হয়েছে বারবার। হ্যাঁ, তো ইয়েতে মানে সুরের ক্ষেত্রে কিছুটা হয়েছে, নাচের নৃত্যের ক্ষেত্রে হয়েছে, আমাদের সাহিত্যে তো হয়েইছে, কীভাবে বলবো। এই সমস্যাটা চিরকালের সমস্যা। এবারে যে আনন্দটা ফুঁকে দেওয়াটাই হচ্ছে আসল কথা। এবারে যে যেটা যেভাবে পারবেন, যদি লিখে যে লেখকের মনে হয় যে হ্যাঁ আমি সাকসেসফুলি আনন্দটা ফুঁকে দিতে পেরেছি, রুহ আমি ওটা দিতে পেরেছি, ইনজেক্ট করতে পেরেছি, ওনার যদি মনে হয় তাহলে উনি পারলেন। যারা ওই সময় শাস্ত্রবিরোধী গল্প ভীষণ রকম একের পর এক লিখে গেছেন, তার মধ্যে শেষ পর্যন্ত সাকসেসফুল যেটা আমার মনে হয়েছে, ওই বাসুদেব দাশগুপ্ত 3-4টে গল্প ভীষণ রকম এক্সপেরিমেন্টাল, ও একেবারেই মনে হয় যে বিষয়টাই নয়, উপস্থাপনাটাই আসল। ভীষণ রকম মনে হয়েছে সেই ওই বমন রহস্য, তারপরে রন্ধনশালা, তা আরেকটা ওই ক্যাপ্টেন কি যেন, এই 3টে গল্প তো বলবোই আমি। বাসুদেব দাশগুপ্ত 7টা গল্প লিখেছেন। সুবিমল মিশ্রের কয়েকটা গল্প, প্রথম দিকে যে গল্পটা ছিল ওই হারান মাঝির বিধবা বউ বা সোনার গান্ধী মূর্তি, তারপরে ঘোড়া নিম গাছের ডালে দেখন চাচা থাকতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। তারপরের পরিজাতক, এটা বিশদ কিছু বলার দরকার নেই। সে একটা অদ্ভুত ধরনের একটা, যেমন তার কন্টেন্ট তেমন তার উপস্থাপনা। আমি আগেই বলেছি কিছুই ছাড়িনি আমরা, দলিল দস্তাবেজ থেকে শুরু করে এখনকার অ্যালগরিদম, কিছুই আমরা গদ্যের মধ্যে ছাড়িনি। যেমন ওই দলিল দস্তাবেজের স্টাইলে অমরের একটা বিখ্যাত গল্প আছে দানপত্র, আমিও একটা লিখেছিলাম, সেটা কোনো সংকলনে নেই কারণ সেটা খুঁজে পাইনি। ওই কদিন আগে খুঁজে পেলাম, প্রমায় লিখেছিলাম কাঙালি পর্চা বলে একটা গল্প। কাঙালি পর্চা মানে একটি ছেলে চায়ের দোকান থেকে কিছু পয়সা চুরি করে বাড়ি পালাচ্ছে, সে মালিক জানে না। ওর যা ধন সম্পত্তি আছে, ওই লাট্টু, একটা মায়ের দেওয়া একটা কাঁথা, একটা টিফিন কৌটো, কয়েকটা মার্বেল গুলি, এই দলিল মূলে কাকে দিয়ে গেল আর কি, কাকে তার উত্তরাধিকারী করে গেল সেই কাঙালি বলে 16 বছরের ছেলেটা। একেবারে দলিল দস্তাবেজ মানে বন্টননামা যেভাবে হয় সেভাবে লেখা। তো সেখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেগুলো ওই মানে টেকনিক্যাল টার্ম, প্রবাদ, প্রবচন, ছড়া, নাটক, সিনেমা স্লাইড, কিছুই তো বাংলা গদ্য মানে সারা পৃথিবীর কোনো গদ্যই তো ছাড়ে না। এই তো ধরুন, যদি আমি বললাম যে ওইখানে একটা ভাঙা টপ পড়ে আছে, তার পাশে দেখা যাচ্ছে একটা ফাটা রবারের বল, আমি এইভাবে না লিখে তো বলতেই পারি ভাঙা ফুলের টব, পাশের ভাঙা ফুলের টব, কোনায় ফাটা রবার বল। হতে পারে, একটা ছবি তো তৈরি হলো। তাহলে আমি তো গদ্য দিয়ে ছবি তৈরি করলাম। তো গদ্য দিয়ে ছবি তৈরি করা যায়, গদ্য দিয়ে পদ্য তৈরি করা যায়, গদ্য দিয়ে সিনেমা তৈরি করে, যখন যেটা দরকার তখন সেটা আমি করতেই পারি। একটা জিনিস শুধু এইটুকু বলে আমি শেষ করে যাচ্ছি, যে দেখুন সুবিমল মিশ্রের একটা গদ্য আর কি, যেখানে আর যেমন আপনারা সবাই জানেন যে ওই গোদারের মতন তিনি বিজ্ঞাপনের ভাষ্য, জাম্প কাট, তারপরে নানান রকমের মন্তব্য, এরকম সমস্ত ঢোকাতেন। ফন্ট ছোট করে দেওয়া, বড় করে দেওয়া শেষের দিকে করতে লাগলেন, প্রথম দিকে করেননি। তো এইসব করতে লাগলেন। একটা গদ্য এরকম ছিল যে উনি বলছেন যে মানে যার কোনো পারম্পর্য নেই, চলে যাচ্ছে, সভ্যতা দুঃসাধ্য রোগের সাথে লড়াই, সুবাস ঘরে ফেরে নাই, দ্রুত কাজ শেষ করে মিষ্টি খান, ব্রেন ওয়াশটা চালিয়ে যাক, স্ত্রীলোকেরা সাবধানে মাসে 5 দিন, সরকারি ন্যাপকিনে 30 দিন, নিশ্চিন্তে জাঙ্গিয়া পড়ুন, তুলতুলে নরমে স্পর্শ সুখ, জাঙ্গিয়া পরে বাজার ঘুরুন,
জাঙ্গিয়া পরে অফিস করুন, জাঙ্গিয়া পরে মর্দানি করুন, স্টাইল ইকোনমি পয়সা, শ্রেপ, প্রত্যঙ্গ, বিবেক, ব্যক্তিত্ব, ব্যঞ্জনে, নিউবাহার, বিনা, লতা, গীতা, মোনা, রূপমাধুরী, কি বিচিত্র ব্যাপার। এক্সপোর্ট কোয়ালিটি শাড়ি কিনতে জেনেভায় যাওয়ার দরকার নেই, দেশের কিনুন, দেশের দিশি শাড়ি কিনুন, দেশ বাঁচান। আবার প্রত্যেকটা অনুচ্ছেদের শেষে গানে ধোয়ার মতন এসেছে গল্পের নামকরণ। আপনি যখন স্বপ্নে বিভোর, কোল্ড ক্রিম তখন আপনার ত্বকের গভীরে কাজ করে। এই নামকরণের আগে পরে একইভাবে যোগ হয়েছে প্রতিটি অনুচ্ছেদের শেষে দাঁত এক্সিমা সারিয়ে নিন, খুঁতখুঁতানি সারিয়ে নিন, রোগ জীবাণু সারিয়ে নিন, ফুলের সুরভি, শ্বাস প্রশ্বাসে মধুর পুলক ভেসে আসে, নাচুন ধেই ধেই করে, ধেই ধেই নাচুন। আপনি যখন স্বপ্নে বিভোর, কোল্ড ক্রিম আপনার ত্বকের গভীরে কাজ করে। এই তো হলো। তো এইভাবে গল্প লিখে গেছেন ধরুন 4 পাতা। এবারে আপনি পড়ে যদি মনে হয় এটা কি মার্কেটেরই গল্প, কি এক্সপেরিমেন্ট, কি উপস্থাপনা, যদি আপনার ভালো লাগে তো আপনার ভালো লাগলো, সেখানে যেটা হয় যার ভালো লাগলো না তার ভালো লাগলো না। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা কি দেখলাম শেষ পর্যন্ত এসে। এখন এটা তো 60-এর দশকের শেষের দিকে লেখা, আমি এটা উদ্ধার করলাম, মানে এটা বিশ্বজিৎ পান্ডার একটা লেখা থেকে আমি ওটা একটু কপি করে নিয়েছি। কেমন? বিশ্বজিৎ পান্ডা সুবিমল মিশ্রকে নিয়ে একটা লিখেছে কোথায় যেন, সেটা আমি ইন্টারনেটে দেখেছি। হ্যাঁ, তো সেটা আমি কপি করে এখানে এনে পড়লাম। এইবারে বিশ্বজিৎরা এগুলো বলে দিচ্ছে বলে আমরা জানতে পারছি, নইলে তো মুখে ফেরেনি। মুখে তো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম প্রোপাগেট করেনি। এটা এইভাবে বইয়ের পাতায় রয়ে গেছে বলে আমরা জানতে পারছি। সুতরাং উপস্থাপনাটা যেটা আসল, সেটাই আসল হয়ে যায় যখন হয় তখন হয়। আমি বললাম তো এই বাসুদেব দাশগুপ্তর কয়েকটা গল্পের ক্ষেত্রে হয়েছে, আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছে। আমি আর কিছু বলবো না, আপনারা নিশ্চয়ই লিপিকাটা আরেকবার পড়বেন। লিপিকা, সে, 3 সঙ্গী, লিপিকার মধ্যে অনেকগুলোই দেখবেন মানে উপস্থাপনা কাকে বলে। নমস্কার। 5টা 5 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আমাকে, কিন্তু এখানে উপস্থাপনাটা এমন ছিল যে আমি কিছু বলতে পারছিলাম না। তো যেটা এখন আমি শুধু স্বপ্নময়দার কথার ভেতরে দুজনের নাম যুক্ত করে দিতে চাই, উদয়ন ঘোষ এবং অরূপ রতন বসু। হ্যাঁ, ওই একই সময়ে তারা গল্পের গল্পের উপস্থাপনার ধারণাটা বদলে দিতে চেষ্টা করছিলেন। তো আজকে এখানে এই যে বিষয় নিয়ে কথা হলো, আমার মনে হলো যে ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, রীতা বসু, তপন বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে বলেছেন তাতে অনেকগুলো দিক আমরা দেখতে পেলাম। এটাকে ধরা যেতে পারে উপস্থাপনা। এবার বিষয় হিসেবে যেটা পৌঁছবে সেটা আপনাদের কাছে পৌঁছবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। শেষ করলাম।